এ মাসে জুলাই সনদ ঘোষণার আশাবাদ ডক্টর ইউনূসের। প্রবাসী রেমিটেন্সে দেশের অর্থনীতি স্বস্তির জায়গায়। ২৪-এর গণ অভ্যুত্থান ব্যর্থ করতে সব আয়োজন সম্পন্ন হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। ঐক্য ধরে রাখার তাগিদ। স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ, তারেক রহমান। জনগণ চায় বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও পরিবর্তনের রাজনীতি। ব্যাংকিং খাতে সংস্কারে কাজ করছে সরকার। অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কেনার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের সার্বিক ব্যবস্থায় রূপান্তর ঘটবে আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এ মাসের মধ্যেই ঘোষণা হবে জুলাই সনদ। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, প্রবাসীদের রেমিটেন্সের অর্থ দিয়ে ১ বছরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। হাসান মাহমুদের রিপোর্ট। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যবসায়িক ফোরামের আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় বাংলাদেশ হাইকমিশন ও বিডা আয়োজিত আলোচনায় অংশ নেয় মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতাসহ সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিরাও। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি, আর এখন ব্যবসার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। তাই মালয়েশিয়ার ব্যবসায়ী নেতাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। We're inviting you of this excitement. What can be done? Young, creative, young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. Nepal, Bhutan, Seven Sisters in India. This entire market is available. It's a completely new economy that you want to serve. এর আগে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দ্বিপাক্ষিক 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হয়। এ সময় যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করেন। গুরুত্ব আরোপ করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে আঞ্চলিক উদ্যোগের উপরও। Have agreed on this multiple entry visa facility, mainly to assist so that workers can go and meet their families and feel secure in their jobs. We'll coordinate a team with Indonesia, Philippines and Thailand to visit Myanmar in the next few weeks. আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। About Rohingyas, this is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. Now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার দেয়া হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রচলিত স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও পরিবর্তনের রাজনীতি চায়। এজন্য বিএনপি দেশের প্রতিটি খাতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করছে এবং ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের অঙ্গীকার করছে। দেশে কর্মসংস্থান বাড়িয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিএনপির ব্যাপক পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান নতুন ভোটারদের ধানের শীষে ভোট দেবার আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন শফি মাহমুদ সাগর।
রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে অংশ নেয় ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মেলাতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই। তাই ক্ষমতায় আসলে বিএনপি দেশের তরুণ এবং যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নিবিড়ভাবে কাজ করবে বলে জানান তিনি। দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী। আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এর ভিতর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে। বিদেশে শিক্ষিত এবং দক্ষ কর্মী পাঠিয়ে রেমিটেন্স প্রবাহ বাড়াতে শিক্ষা ব্যবস্থায় একাধিক ভাষা যুক্ত সহ বিভিন্ন খেলাধুলায় রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি জানান তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে তরুণ প্রজন্মের কাছে ভোট চান তিনি। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দলের তরুণ কর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙ্গুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11 আসবে। রাজধানীর কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এ সময় নিজেদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। আরো জানাচ্ছেন মিসবাহ হাসান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুব শক্তি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এর আয়োজনে অংশ নেন নানা দল, মত ও পথের মানুষ। সম্মেলনে উপস্থিত রাজনৈতিক নেতারা বিভাজনের রাজনীতি ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। ক্ষমতা নির্ভর, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য হতে পারে না। 5 তারিখের পর আমাদের এই তরুণদের, এই যুবকদের, এই ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আবারও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন এনসিপি নেতারা। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 1 বছরে পূরণ হয়নি অভ্যুত্থানের প্রত্যাশা, তাই ঘোষণাপত্রে ছাড় দিলে জুলাই সনদে 1 বিন্দুও ছাড় দেবে না এনসিপি। আমরা গণ অভ্যুত্থানের ফলে যেই জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত 1 বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি, বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না।
এর আগে কর্মসংস্থান ও চাকরি নিরাপত্তা সুবিধাসহ নতুন বাংলাদেশের 7 দফা যুব ইস্তেহার ঘোষণা করে যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। গণমাধ্যম কর্মী আছে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতে সংস্কারে সরকার কাজ করছে এবং গ্রাহকের ব্যাংকে রাখা কোনো টাকা খোয়া যাবে না বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অন্তত কিছুটা হলেও বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মত দ্বিমত থাকলেও অন্তর্বর্তী সরকার খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছে বলে আবারও দাবি করেন তিনি। রিপোর্ট করছেন ড্রোকনউদ্দিন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের বছর পার হয়েছে। 1 বছর পর কোথায় দাঁড়িয়ে দেশের অর্থনীতি তা জানাতেই মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন। শুরুতেই অর্থ উপদেষ্টা আবারও দাবি করেন খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে টেনে তুলেছে এই সরকার। মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে। হয়তো কিছুটা আপনাদের দিক থেকে হয়তো কিছুটা দ্বিমত থাকতে পারে। মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের জুলাইয়ে যে মূল্যস্ফীতি ছিল 14, তা এখন 8.5% নামিয়ে আনা হয়েছে। এখন লক্ষ্য 6% নামিয়ে আনা। মনে করিয়ে দেন, বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া শোধ, রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা বা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক হার কমাতে সরকারের সফলতার কথা জানান। ব্যাংকিং খাতে সংস্কার চললেও কোনো গ্রাহকের টাকা খোয়া যাবে না। কারো ডিপোজিটের টাকা কারো টাকা কোনো খেয়ানত হবে না, এটা শিওর। একটা যদি আপনি মার্চ করেন আরেকটা ব্যাংকে যাবেন, তাতে অনেক সময় ডিপোজিট ইস্যু হয়ে যায়। তবে হবে আপনার হয়তো একটু ন্যাশনাল বেসিসে হবে। কিছু কিছু আবার বলছে আমরা হতে চাই না। আমার দেশে কয়েকটা রিফর্মে বলেছি কয়েকদিন আগে, ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করব, কয়েকটা বেসিক জিনিস। দায়িত্ব নেবার পরপরই পাচার হওয়া অর্থ ফেরত আনতে তৎপর হয়েছিল অন্তর্বর্তী সরকার। এখন কি অবস্থা প্রশ্ন ছিল সাংবাদিকদের। কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। থার্ড হলো এখন এটা আনার জন্য আমরা যেটা দরকার, বাইরে গেলে আমার কথা তো আমার অনুরোধে তো আসবে না, হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA। টাকা ফিরে আসবে সেটার চেয়ে হলো কি একটা বাণীর উপর একটা সতর্ক বাণী দেওয়া যে ভবিষ্যতে কিন্তু করলে আর পর 15 বছরে তো এরকম কোনোদিন কেউ করে নাই। তো এখন যদি নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন। অনেক ক্ষেত্রে দৃশ্যমান না হলেও অর্থনৈতিক খাতের ভেতরে ভেতরে অনেক সংস্কার হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির পরও তা অব্যাহত রাখলেই ভালো হবে দেশের। ফেব্রুয়ারির পরে কি পলিসি হবে, এটা যে কারা আসবে, আমাদের এগুলো ঠিক ওরা ইমপ্লিমেন্ট করবে কিনা, আনসার। প্লাস এমনি তো কিছু লিকুইডিটি প্রবলেম আছে, ক্রাইসিস আছে, ব্যাংকের ব্যাপারে ইস্যু আছে, ওগুলো তো আছেই। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 936 কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার এই প্রস্তাব অনুমোদিত হয়। 2টি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে 3টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। এর মধ্যে 2টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স LLC। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে 76.69 মিলিয়ন বা 7,66,00,000 মার্কিন ডলার। জাহাজ 2টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মানহানির মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, প্রধান উপদেষ্টা দুর্নীতি বিরোধী মানুষ। উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। সকালে রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা জানান তিনি। উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন, দ্রুত এসব মামলা দৃশ্যমান হবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান বলেন, 5ই আগস্টের পর অনেক ভুয়া সমন্বয়ক দেখা দিয়েছিল, কারো বিরুদ্ধে অভিযোগ গেলেই তদন্ত করে ব্যবস্থা নেবে দুদক। রাষ্ট্রকে মানে আমাদের সাবেক সরকারকে এরকম ফেসিস্ট পর্যায়ে আনতে কারা সাহায্য করেছে? আমরা একেবারে চোখ কান বন্ধ করে বলতে পারি উই আর রেসপন্সিবল ফর ইট। তারা চেয়েছে কিন্তু আমরা তো বাধা দিইনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরো কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয় তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে 7 নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কক্ষে অননুমোদিত কোনো সভা বা কোনো পেশাগত সংগঠনের সম্মেলন বা বৈঠক করা যাবে না। সন্ধ্যা 6টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। সচিবালয়ের ভেতরে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার যুগ্ম সচিব জসিমউদ্দিন স্বাক্ষরিত নির্দেশাবলীতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সম্ভাব্য সংখ্যা 45,098টি। ভোট কক্ষ 2,80,564টি। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এসব তথ্য জানানো হয়। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিদেশি পর্যবেক্ষক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে কমিশনের পদক্ষেপগুলো তুলে ধরা হয়। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং সারা দেশে কোচিং ব্যবসা বন্ধ সহ 9 দফা দাবি জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশদ্বারের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তারা। সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকা মানে ভবিষ্যতে এমন দুর্ঘটনার ঝুঁকি টিকিয়ে রাখা, এমন যুক্তি তুলে ধরেন আহত নিহতদের পরিবারের সদস্যরা। শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পরিচালনার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় সরকারের পক্ষ থেকে হতাহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। আমরা কেন দাঁড়িয়েছি এটা বুঝতে হবে, যেন আমাদের মতো কোনো বাবা মার বুক যেন আর ভবিষ্যতে খালি না হয়। যদি এখানে স্কুল থাকে তাহলে রানওয়ে থাকবে না। এতগুলা বাচ্চা চলে গেল গা, আপনারা এটা নিয়ে আমাদের পাশে থাকতেছেন না। মুখে বললেন যে আসি আমরা, কিন্তু বাস্তবে তো কোনো দেখতেছেন না। 20 দিন পর দেখে তারপরে আমাদের সাথে মিটিং করে। কি মিটিং করে জানেন আপনারা? সে তার স্কুল বাঁচানোর জন্য মিটিং করে।
গোপালগঞ্জে জাতীয় এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতায় ৫ জন নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। দুপুরে ঢাকা থেকে তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল গোপালগঞ্জে পৌঁছায়। সদর উপজেলার উলপুর জেলা কারাগার, এনসিপির সভাস্থল সহ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দ্রুত তদন্ত প্রতিবেদন দেবার কথা জানায় কমিটি। গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় এ পর্যন্ত ১৫টি মামলায় ১,০০০-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মী সহ ১৬,১৬২ জনকে আসামি করা হয়েছে। জনগণকে নির্বাচনমুখী করলে দেশের নানা সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে খোঁড়া অজুহাত তুলছে। অজুহাত তোলা থেকে বিরত থাকার আহ্বান জানান এলডিপির চেয়ারম্যান। এ সময় তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত দেশদ্রোহীদের গ্রেপ্তার করা। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা সম্ভব নয়। প্রচুর অবৈধ অস্ত্র বাইরে আছে মন্তব্য করে অস্ত্র উদ্ধারের তাগিদ দেন তিনি। এ সময় ভারতে আওয়ামী লীগ কার্যালয় খোলার নিন্দাও জানান তিনি। হল রাজনীতি বন্ধের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিরাজনীতিকরণের পায়তারা চলছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সায়েদুল হক নিশান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ এবং ৭১-এর গণহত্যার সাথে জড়িত সংগঠনের সদস্য যেন ডাকসু নির্বাচনে অংশ নিতে না পারে। নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রার্থী হিসেবে মনোনয়ন কেনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু নির্বাচন না করে বিশেষ কোনো দলকে প্রাধান্য দিলে ডাকসু নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দেয় বাম ছাত্র সংগঠনগুলো। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবি জানিয়েছে জুলাই মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক জানান, সচিবালয়ে এখনো ৯০% সচিব ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও সুবিধাভোগী। সামনের দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত করার অন্তরায় কাজ করছে এসব কর্মকর্তা কর্মচারীরা। অবিলম্বে এসব আমলাদের বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগঠনটি জানায়, বিপ্লবের পরেও সচিবালয় সহ রাষ্ট্রের অন্যান্য দপ্তরে বহাল তবিয়তে আছেন স্বৈরাচার সরকারের এসব মাফিয়া কর্মকর্তা। অবিলম্বে তাদেরকে অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রায় ৪ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বিকেলে ভারতীয় ট্রাকে করে চালের প্রথম চালান বন্দরে প্রবেশ করে। একটি আমদানিকারক প্রতিষ্ঠানের চালানে ৩টি ট্রাকে ১২৬ টন চাল আমদানি হয়েছে। হিলি স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরবে। পাটজাত পণ্য রপ্তানিতে একটি বন্দর ছাড়া বাকি বন্দরে বাংলাদেশের জন্য ভারত নিষেধাজ্ঞা দিলেও কোনো প্রভাব পড়বে না ও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ২০২৫-২৬ অর্থ বছরে পণ্য খাতে ৫৫ বিলিয়ন ও সেবা খাতে $৮.৫০ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার শুধু ভারত থেকে নয়, যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে বলে জানান উপদেষ্টা। আর আন্তর্জাতিক বাজারে দাম কমায় ১৬৯ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে প্রতি লিটার পাম অয়েলের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব। তবে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও প্রতি লিটার ১৮৯ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি অগাস্টের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে। এতে নতুন মাত্রা যোগ দিয়েছে সিজনাল ভাইরাস জ্বর। রোগীর চাপে যেন তিল ধারণের ঠাঁই নেই 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। জরুরি বিভাগ সহ বহির্বিভাগ ডেঙ্গু সহ সিজনাল ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন অধিকাংশ রোগী। পরীক্ষা নিরীক্ষায় শনাক্ত হয়েছে ডেঙ্গু, তবে মাত্রা অতিরিক্ত রোগীদের বাড়তি চাপ বিড়ম্বনা বাড়িয়েছে সেবা প্রত্যাশীদের। অন্যদিকে শয্যা সংকটে অনেকের ঠাঁই মিলেছে হাসপাতালের বারান্দায়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলে পরামর্শ চিকিৎসকদের। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। এ মাসে জুলাই সনদ ঘোষণার আশাবাদ ডক্টর ইউনূসের। প্রবাসী রেমিটেন্সে দেশের অর্থনীতি স্বস্তির জায়গায়। 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সব আয়োজন সম্পন্ন হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। ঐক্য ধরে রাখার তাগিদ। স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ, তারেক রহমান। জনগণ চায় বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও পরিবর্তনের রাজনীতি। ব্যাংকিং খাতে সংস্কারে কাজ করছে সরকার। অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে 2টি জাহাজ কেনার সিদ্ধান্ত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।